আমার গল্প মণি ভাই, পঠনে ও লিখনে অরুণকান্তি চ্যাটার্জি। সালটা 1955 নাগাদ। তখন থাকতাম জলপাইগুড়ি শহরের নয়াবস্তিতে। বয়স বছর তিনেক। এক রবিবার আমার বাবা দিনবাজারে যাওয়ার জন্য তৈরি। আমিও প্রচণ্ড বায়না করছি সাথে যাওয়ার আশায়। বাবা তো যখন আর প্রায় আমার জিদের কাছে পর্যুদস্ত, তখন হঠাৎ দেখি কোথা থেকে এক সন্ধ্যা মার্কা লম্বা ঝাঁকড়া চুলওয়ালা মানুষ কাছে এসে আমাকে চট করে তার চওড়া কাঁধে তুলে নিল। লোকটির বেশভূষাও প্রতুল বলা চলে। আমি তো ভয়ে তারস্বরে চিৎকার শুরু করলাম, খোকাবাবু চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব। লোকটি বলেই বসলো, ভাঙা বাংলা আর হিন্দি মিশিয়ে। বাবা তো অবাক, কোথা থেকে এক অজানা অচেনা মানুষ চলে এলো আর বিনা আমন্ত্রণের সাথে যেতে প্রস্তুত। বাবার শরীরটা ভালো ছিল না, তার উপর ধারে কাছে কোনো রিক্সাও দেখা যাচ্ছিল না। নিরুপায় হয়ে রাজি হতেই হলো। শোনো, তুমি আমাদের সঙ্গে যেতে পারো, তবে তার জন্য বকশিশ নিতে হবে কিন্তু, বাবা পরিষ্কার বুঝিয়ে দিলেন। বাবা ছিলেন শহরের কলেজের অধ্যাপক, মানুষ দেখেই চিনতে পারতেন। ঘণ্টা দুয়েক ওকে নিয়ে ঘুরে গরিব লোকটিকে বাড়িতে ঠাঁই দিতে একটুও পিছপা হলেন না। তাকে আমরা আদর করে মণি ভাই বলে ডাকতাম। ও এসেছিল বিহার থেকে কাজের খোঁজে। মা তো ওকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেলেন। বাবা ব্যস্ত মানুষ, অধ্যাপনার কাজ, তার উপর কলেজের প্রশাসনিক দায়িত্ব থাকায় বাড়ির কাজকর্মের ব্যাপারে বিশেষ নজর দিতে পারতেন না। কাজেই মাকেই সব কিছু সামলাতে হতো। তাছাড়া আমরা খুব ছোট 3 ভাইয়ের পড়াশোনা, সাথে তাদের দুষ্টমি তো বলা বাহুল্য। মণি ভাইকে রান্নাঘরের পাশে একটি আলাদা ঘরে থাকতে দেওয়া হলো। চারদিক খোলা, পাশেই বড় উঠান আর কুয়ো। খানিকটা তফাতে ছিল স্নানঘর আর শৌচাগার, তাই তার পরিবেশ বেশ পছন্দসই হলো। খুব ভোরে উঠে নিজের মতো করে পুজো আর্চা সেরে প্রথমেই কয়লার উনুন জ্বালাতো, আর গল্পের ফাঁকে চায়ের পর্ব শেষ হতো। পরে প্রস্তুত হতে থাকতো আমাদের প্রাতরাশ আর দুপুরের খাওয়ার আয়োজন। মা অবশ্য এসব বিষয়ে অনেক সাহায্য করতেন। সময় মতো আমাদের 3 ভাইকে নিয়ে মণি ভাই স্কুলের উদ্দেশ্যে বেরিয়েও পড়তো। পর্যায়ক্রমে আমাদের কাঁধে চড়িয়ে গান করতে করতে চলতো। বেশ কি অসাধারণ সময় জ্ঞান ছিল, ভাবা যায় না। হাতে ঘড়ি নেই, অথচ কোনো দিন আমাদের স্কুলে পৌঁছতে বা ফিরিয়ে আনতে দেরি হয়নি। স্কুল ছাড়াও আমাদের নিয়ে প্রায় বিকেলেই তিস্তার বাদে বেড়াতে খুব ভালোবাসত। এসব দায়িত্ব পোহানো ছাড়াও ওর জামা কাপড় কাছাকাছি ও ইস্ত্রি করার দেখার মতো জিনিস ছিল। কীভাবে যে অত সুন্দর মাছ মাংসের ঝোল বানাতো ভাবতেও অবাক লাগে, অথচ ও নিজে ছিল নিরামিষাশী। একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল কয়েক মাস বাদে। মণি ভাই দাদাকে নিয়ে একদিন বিকেলে বাজারে বেরিয়েছিল। ফিরতে দেরি হচ্ছে দেখে বাবা মা খুব চিন্তিত হয়ে পড়লেন। সন্ধ্যা গড়িয়ে গেল, তবু ওদের পাত্তা নেই দেখে মা তো অধৈর্য হয়ে বাবাকে পুলিশ স্টেশনে পাঠানোর উপক্রম করলেন। তখন হঠাৎ দুজনের আবির্ভাব। জানতে পারলাম রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হওয়াতে দাদার পা কেটে যায়, আর তখন ওকে নিয়ে ডাক্তারের কাছে ছোটে মণি ভাই। ওর যত্নে দাদা অচিরে সুস্থ হয়ে যায়, অথচ তখনও তার পা দিয়ে দেখি রক্ত ঝরছে। ওর প্রতি বিশ্বাস এতটাই বেড়ে গেল যে তারপর আমরা ওরকম সামান্য মাইনের কাজের লোকের কাছে সমস্ত বাড়ির দায়িত্ব রেখে বেরিয়ে পড়তে এক ফোঁটাও চিন্তা করতাম না। এইভাবে বছর 10 কাটার পর আমরা যখন অনেকটা বড় হয়েছি, তখন হঠাৎ একদিন মণি ভাই আমাদের ছেড়ে দেশের উদ্দেশ্যে রওনা হলো। আগে বছরে একবার বাড়িতে যেত, আর ফেরার সময় আমাদের জন্য লোভনীয় হালুয়া, রকমারি মিঠাই নিয়ে আসতো। চোখের সামনে আমাদের বড় হতে দেখে হয়তো নিজের ছেলে মেয়ের কথা বড্ড ভাবতো, তাই সিদ্ধান্ত নিয়েছিল তাদের কাছে বরাবরের জন্য ফিরে যাওয়ার। স্মৃতির সরণি বেয়ে তাকালে প্রায় 6 দশক অতিক্রান্ত। বাবা মা আর মণি ভাই এক এক করে সবাই দীর্ঘদিন পরপারে চলে গেছেন, কিন্তু আজকের চাতুরির আর জোচ্চুরের দিনে সেসব শান্তির আর হাসি মুখে মাখা দিনগুলোর কথা খুব মনে পড়ে। বাড়িতে কাজের লোক নিশ্চয়ই পাওয়া যায়, কিন্তু মণি ভাইয়ের মতো নির্লোভ এবং নির্বিরোধী সৎ মানুষ হয়তো আর কোনো দিন দেখা যাবে না। এসব জাতের মানুষ আজ লুপ্ত। রচনাটি ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত আমার লেখা অ্যান অনেস্ট ম্যানের অনুসরণে।